আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত ক্লাসে 1.1 পড়িয়েছিলাম, আমাদের অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়নি। তো সেই ধারাবাহিকতায় আমি তোমাকে কিছু SW দিয়েছিলাম, 3 নাম্বার পড়িয়েছিলাম, 4 নাম্বার বলেছিলাম একই রকম, শুধু গুণের জায়গায় কি লিখবো, আমরা ভাগ লিখবো, মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করব। তারপরে যেই অঙ্কটা জোড়াবিহীন থাকবে সেক্ষেত্রে বলেছে ওই অঙ্কটাকে যদি ওই অঙ্কটা দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে সে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, আশা করি তোমরা 4 নাম্বারটা করতে পেরেছো। আজকে আমরা 1.1 এর 5, 6 এই দুটো অঙ্ক সমাধান করব এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ে যাব অথবা যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল প্র্যাকটিস করব। দেখা যাক কি করা যায়। তাহলে আজকে আমরা 5 নাম্বার অঙ্কটা শুরু করব। তো আসো প্রথমে 5 নাম্বার অঙ্কটার জন্য আমরা প্রশ্ন লিখি। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা আসলে সাধারণত আমরা কি পূর্ণবর্গ সংখ্যার সাথে কে সম্পর্কিত? বর্গমূল সম্পর্কিত। তাহলে আমাকে এখানে কি নির্ণয় করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূলটা আমরা কিভাবে নির্ণয় করব? বর্গমূলটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা নির্ণয় করব। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল জিনিসটা কি মনে আছে? ধরো আমি এখানে ধরলাম 4 4 16, এই 16 সংখ্যাটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? আর এই 4টা হচ্ছে আমার বর্গ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে কি হচ্ছে? জোড়ায় থাকবে, এরকম কোন একটা নাম্বার পাবো, এরকম কোন একটা সংখ্যা থাকবে, এরকম কোন একটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো সেই জিনিসটা কার সাথে সম্পর্কিত? সেই জিনিসটা অবশ্যই কি, সেই জিনিসটার সাথে আমার কি সম্পর্কিত? বর্গমূল সম্পর্কিত। তো বর্গমূল সম্পর্কিত হলে প্রথম কাজ হচ্ছে আমাকে কি নির্ণয় করতে হবে? প্রথম কাজ হচ্ছে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তো সেই বর্গমূলটা আমরা কিভাবে বের করব? সেই বর্গমূলটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করব। তাহলে আসো, প্রথম কাজ হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করার জন্য 4639 কে আমরা ভাগ প্রক্রিয়ায় তার বর্গমূলটা নির্ণয় করব। তাহলে প্রথমে যাও, এখানে এখানে 4639 মনে আছে? জোড়ায় জোড়ায় দাগ দিব, 39 এ দাগ যাবে, 46 এ দাগ যাবে। এরপরে কি করব? জোড়ায় জোড়ায় নিব, তাই না? জোড়ায় জোড়ায় কি করব? 1 একে 1, 2 দুগুণা 4, 3 তিরিকা 9, 4 চারা 16, 5 পাঁচা 25, 6 ছয় 36, 7 সাতা 49, 8 আটা 64। তাহলে জোড়া জোড়া নাম্বারগুলোর মধ্যে কোনটাকে নিব? 46 আছে। তাহলে 46 এর কাছাকাছি কি আছে? কমের মধ্যে আছে 36, বেশির মধ্যে আছে 49। তা আমরা তো বেশিটা নিব না, আমরা কি নিব? কমটা নিব। তাহলে আমরা এখানে কত নিব? 6 6 36। তাহলে এখানে আসবে কত? 36। 6 থেকে 6 গেলে 0, 4 থেকে 3 গেলে কত আসবে? 1। এটা হচ্ছে আমার বিয়োগফল। এখন আমার এই ভাগফলটাকে কি করতে হবে মনে আছে? এই ভাগফলকে এখন আবার 2 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণা কত আসবে? 6 দুগুণ 12 আসবে। এখন দেখো, এই যে 10 পাইলাম, এই 10 কে কি আমি 12 দিয়ে ভাগ দিতে পারবো? কারণ আমার 10টা ছোট, ভাগফলটা কি বড়। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে যেটা আছে তাকে নামাতে হবে। শুধু 3 নামাবো না 3 আর 9 একসাথে নামাবো? যেহেতু 3 আর 9 দুজনের উপরেই দাগ আছে, সেহেতু 3 আর 9 কে আমরা একসাথে নামাবো। ওকে, এরপর আমরা কি করব? 6
12 এর পাশে এমন একটা অঙ্ক থাকবে যে অঙ্কটা দিয়ে আবার ওই অঙ্কটাকে কি করব, গুণ করব। ধরো 12 পাশে আমি 1 দিলাম, তাহলে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। 1 একে 1, 2 একে 2, 121 হলো। এখানে হচ্ছে 1039, অনেক বড়। তাহলে আরেকটু বড় সংখ্যা নিই, 1 এর পাশে 5 দিলাম, 5 দিয়ে গুণ করি, 5 5 এর 25 5, 2, 5 গুণা 10, 10 এর 2 12, 2 হাতে আরো 1, 5 একে 5, 5 এর একে কত, 6, 625 আসছে। সেটাও 1039 থেকে অনেক ছোট। তারপরে 7 নিই, 12 পাশে 7 দিলাম, 7 দিয়ে গুণ করছি, 7 7 49 9, হাতে থাকবে কত, 4, 7 গুণা 14, 14 আর 4 কত, 18, 8 হাতে আরো 1, 7 একে 7, 7 আর একে কত, 8, 889, সেটাও ছোট। তাহলে 8 দিয়ে করি, 8 আর 64, 4 হাতে আরো কত, 6, 8 গুণা 16, 16 আর 6 কত, 22, 2 হাতে থাকবে আরো 2, 8 একে 8, 8 2 কত, 10, 1024। এখানে আছে কত, 1039। তাহলে দেখো 8 দিয়ে যখন করছি কাছাকাছি যাচ্ছে, মিলে যাচ্ছে না কিন্তু কাছাকাছি যাচ্ছে। যদি তুমি সেই ক্ষেত্রে এখন 9টা দিয়ে চেষ্টা করো, দেখবে 9 এর মান আরো বড় হয়ে যাবে। করে দেখাচ্ছি, 9 9 81, 1 হাতে থাকবে 8, 9 2 18, 18 8 কত, 26 6 হাতে আরো 2, 9 কে 9, 1161। দেখছো বড় হয়ে গেছে। তাহলে 12 কে পাশে কত নিব, 8 নিব, 8 কে নেওয়ার পর 128 হবে। 128 কে কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। এখানে 8 দিব, এখানে 8 দিব, আর এখানে দিব 1024। তাহলে 9 থেকে 4 গেলে কত হবে, 5, 3 থেকে 2 গেলে কত হবে, 1। দেখো ভাগশেষ কত হয়ে গেছে, 15। এই 15 এর জন্যই এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে 4639 থেকে যদি আমরা 15 কে বাদ দিয়ে ফেলতে পারি, তখনই সে কি হতে পারবে, সে পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে। তাহলে এখানে লিখব, এখানে 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে। বলছি 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে সংখ্যা থেকে 15 বাদ দিলে তাহলে বুঝতে পেরেছো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, 15। তাহলে প্রশ্ন হচ্ছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব, করার পর দেখা যাচ্ছে 15 অবশিষ্ট থাকবে। সেক্ষেত্রে 15কে যদি বাদ দিয়ে ফেলে তাহলে আমার সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আশা করি 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি, উত্তর হবে 15। এবার আসলে আমরা 6 নম্বর অঙ্কটা করব।
যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আগের অঙ্কে ছিল বিয়োগ করলে, এখন অঙ্ক হচ্ছে যোগ করলে। কিন্তু বিয়োগের জন্য জিনিসটা খুব সহজ, যেটা অবশিষ্ট থাকবে বা যেটা ভাগশেষ থাকবে সেটাকে বাদ দিয়ে ফেললেই হয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় হয়ে যাবে। কিন্তু যোগের জন্য আমাদেরকে একটু কাজ বাড়তি করতে হবে। কি কাজ বাড়তি করতে হবে সেটা আমরা এখন দেখবো। কারণ প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে কাজ হচ্ছে ওর ভাগ করিয়ে ওর বর্গমূল নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে ভাগশেষ কত থাকে আগে সেটা আমাকে প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 5605 এর বর্গমূল নির্ণয় করি। এখানে 5605 জোড়া করে রাখব। এখন আমি আর পুরোটা ভেঙে লিখছি না, আশা করি তোমরা এখন মোটামুটি ধরতে পারবে। তাহলে 7 7 49 হবে, 8 8 কত 64। তাহলে আমরা কোনটা নিব? 7 7 49 নিব। 16 থেকে 9 গেলে কত হবে? 7। 7 থেকে কত দিন ভাগ করব? 2। তাহলে কত আসবে? 14। উপর থেকে একসাথে ওদেরকে নামিয়ে ফেলবো। এখন 14 এর পাশে কত নিয়ে গুণ করব? 14 এর পাশে যদি 3 নিই, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 3 টা 9, 3 4 12, 1 1, 3 3 3, 3 আর 1 কত? 4। 4 29 আসছে। 4 দিয়ে করি। 4 4 16 6, 1 1, 4 4 16, 16 আর 1 17, 7, 1 1, 4 1 4, 4 1 কত? 5। 576 আসলো। 5 দিয়ে করি। 5 5 25 এর 5, হাতে 2, 4 5 20, 20 এর 2 পাশে 2, হাতে 2, 5 এর 5, 7 2 কত? 7। 725। 5 হলে আরো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত নিব? 4 নিব। 4টা এখানে বসবে, এখানে বসবে, আর 705 এর নিচে গুণফলটা বসবে। 15 থেকে 6 গেলে কত আসবে? 9। 10 থেকে 8 গেলে কত হবে? 2। 7 থেকে 4 গেলে কত? 129। তাহলে দেখো এখানে ভাগশেষ আসছে কত? 129। এখন আমাদের মাথায় কি আসবে? আমরা 129 কে যদি এটা থেকে বাদ দিয়ে ফেলি তাহলে আমি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, কিন্তু যোগের জন্য সেটা হবে না। যোগের জন্য আমাকে এই যে ভাগফলটা আছে, এই ভাগফলের সাথে 74 এর সাথে 1 যোগ করতে হবে, এবং এই যোগ করার পর যেটা আসবে সেটার বর্গ বের করতে হবে, মানে 75 গুণ 75 আসবে। তাহলে 75 গুণ 75 এর যে গুণফলটা আসবে সেই গুণফলটা থেকে 5605 কে বিয়োগ করতে হবে, তারপরে যেটা আসবে সেটাই হবে আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বিয়োগের জন্য যেটা অবশিষ্ট থাকবে তাকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু যোগের জন্য আমাকে একটু বাড়তি কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ভাগশেষ কত পেলাম? ভাগশেষ 129 পেলাম। এখন কি লিখবো? যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা
হবে এবং তখন এর বর্গমূল হবে হবে ৭৪ যোগ ১ সমান হচ্ছে ৭৫। সুতরাং ৭৫ এর বর্গ ৭৫ গুণন ৭৫ কত হবে? সুতরাং নিম্নেয় ক্ষুদ্রতম সংখ্যা দেখো, তাহলে ভাগশেষ যেটা আসবে যোগের জন্য সেটাকে বাদ দিলে হবে না। যোগের জন্য কি করতে হবে? এই ভাগফলের সাথে ১ যোগ করতে হবে, তারপরে তার বর্গ বের করতে হবে। তো এখানে কি লিখেছি এখানে দেখো, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত আছে? ১২৯ আছে। কাজে এই সংখ্যাটা অবশ্যই কি সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। ৫৬০৫ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত? ৭৪ যোগ কত? ১ সমান কত? ৭৫। ৫৬০৫ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করি তাহলে যোগফলটা কি হবে? একটা পূর্ণবর্গ হবে। তখন ওইটার বর্গমূলটা কত হবে? তখন ওইটার বর্গমূল হবে এই যে ৭৪ আছে না, ৭৪ এর সাথে ১ যোগ করলে যেটা আসবে সেটা ৭৫ আসবে। তাহলে ৭৫ এর বর্গ আসবে কত? ৫৬২৫। ৫৬২৫ তাহলে ৫৬২৫ এর থেকে ৫৬০৫ কে যদি বিয়োগ দিই তাহলে ওই সংখ্যাটা বের হয়ে যাবে ২০। তাহলে এই ২০ কে যদি আমি ৫৬০৫ এর সাথে যোগ করি তাহলে আসবে কত? ৫৬২৫। ওইটার বর্গমূল আসবে কত? ৭৫। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি পুরোপুরি না বুঝো শুধু ওইটাই মনে রাখবে যে যে ভাগফলটা আসবে সেই ভাগফলের সাথে ১ যোগ করব, তারপর এটার বর্গ বের করব। ওই যেটার বর্গ আসবে সেটার বর্গটাই হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ওই সংখ্যায় তোমাকে পৌঁছাতে হলে কি করতে হবে? ওই সংখ্যায় পৌঁছাতে হলে আমাকে ২০ যোগ করতে হবে ৫৬০৫ এর সাথে, তাহলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আর একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে দেখো আমরা অঙ্ক করছি প্লাস কিন্তু কথাও বলছি। কথা বলার কারণ হচ্ছে তোমাদেরকে অঙ্কটা বোঝানোর জন্য। তো অঙ্কটাও দেখবে প্লাস কি বলছে সেই জিনিসটাও মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। আজকে এই দুটো অঙ্কই থাক। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় শুরু করবো, অথবা যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং অঙ্কগুলো ভালো করে অনুশীলন করবে।